নমস্কার বন্ধুরা, মনের আনন্দে তোমাদের প্রত্যেককেই আমার ভালোবাসাপূর্ণ স্বাগত জানাই। আজ আমরা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ও অভীক সরকারের সমনাময়ী উপন্যাস অবলম্বনে তৈরি সুপারন্যাচারাল থ্রিলার ওয়েব সিরিজ ভোগের জগতে প্রবেশ করব। এই সিরিজটি হইচইতে 1 মে 2025 মুক্তি পায়। এর প্রধান চরিত্রে রয়েছে অনির্বাণ ভট্টাচার্য ও পর্ণ মিত্র। এখানে অনির্বাণ ভট্টাচার্যকে আমরা অতীনের চরিত্রে দেখতে পাবো, একজন একাকী ব্যাচেলার। হঠাৎ শ্রদ্ধার নিরপেক্ষে জীবনের তন্ত্র অনুষ্ঠানের ছোঁয়া নিয়ে আসে যখন সে পায় একটি রহস্যময় দেবী মূর্তি। প্রথমে বিষয়টা ফানিভাবে দেখলেও অতীন রাতে স্বপ্নে সেই মূর্তির নির্দেশ পায়, তাকে ভোগ দেওয়া হয়। তারপর থেকে সিরিজে রহস্য, অন্ধবিশ্বাস আর মানসিক হালকা ভাঙন। পুরনো দেবী মূর্তিকে ঘিরে তৈরি হয় দেবতা ভক্তি ও মানুষ পিশাচের আক্রমণাত্মক দ্বন্দ্ব। পর্ণ অভিনীত দামড়ি চরিত্রটি আস্তে আস্তে অতীনের জীবনে অশুভ মোড় ঘুরতে থাকে। যেমন মায়াময় রান্না, যেন সে দেবী মূর্তিকে বাস্তব হারে ভোগ করায়। শুরু হয় পরিণীতমূলক টানাপোড়েন, পুষ্পাদিদার অদৃশ্যতা, তান্ত্রিক বিশ্লেষক ভবেশ কাকুর অনুসন্ধান। এই থ্রিলারটি যা শুধু ভয়ের জন্যই নয়, বরং বিশ্বাসের অন্ধকার গতিপথের গভীর অনুসন্ধান। পরিচালনায় পরমব্রত তার স্বাক্ষর রেখে গিয়েছে, আর অভিনয়ে অনির্বাণ ও পর্ণ এক অন্য মাত্রা দিয়েছে। যদি আপনারা হরর থ্রিলার দেখতে ভালোবাসেন, তাহলে ভোগ দেখা এক নিঃসন্দেহে চমৎকার অভিজ্ঞতা। তোমাদের যদি এই পর্যালোচনাধর্মী স্ক্রিপ্টটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বিশেষ করে তোমরা যারা বাংলা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসো, তোমাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাও। তাহলে চলো শুরু করা যাক রহস্যময় অন্ধবিশ্বাসে ঘেরা আজকের ওয়েব সিরিজ ভোগ। গল্পের শুরুতে আমরা দেখি অতীন একটি অফিসে চাকরি করছে। আর 5টা সাধারণ মানুষের মতোই তার জীবনও ছিল একঘেয়ে, কাজ, বাড়ি আর কাজ। তবে এক জায়গায় সে ছিল আলাদা। তার ছিল পুরনো মূর্তি সংগ্রহের প্রতি এক অদ্ভুত ভালোবাসা। প্রায় প্রতিদিনই সে কোনো না কোনো মূর্তি কিনে বাড়িতে নিয়ে যেত। সেদিনও অফিসে বসে ফোনে একটি পুরনো মূর্তির ছবি দেখছিল অতীন। পাশে বসা তার কলিগ বন্ধুকে ছবিটা দেখিয়ে সে উচ্ছ্বাসিতভাবে আলোচনা করছিল। ঠিক তখনই পেছন থেকে এক ক্লার্ক এসে জানালো বস তাকে ডাকছে তার অফিস রুমে। অতীন তার কাজের প্রতি সবসময় মনোযোগীশীল। সে যে কাজটা করত সেই কাজটা সম্পূর্ণ না করা অবধি অন্য কোনো কিছুই চিন্তা করতো না। এই কারণে অফিসের প্রত্যেকেই তাকে ভীষণ পছন্দ করত। এমনই পূর্বের একটি কাজ সঠিক সময়ে সম্পন্ন করার জন্য বস তাকে প্রমোশন দেবে, এই বিষয়ে জানানোর জন্যই বস তাকে অফিস রুমে ডেকে পাঠায়। আর আজকের দিনটা তার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে সেই দিন, এমন একটা দিন, আজকের পর থেকে অতীনের জীবনে এক আলাদা পরিবর্তন ঘটতে চলেছে। অতীন কোনো কিছুই না ভেবে অফিস রুমের দিকে ছুটে যায়। বসের সাথে অতীনের কাজের বিষয়ে নানা আলোচনা হতে থাকে। এরই মাঝে বস তাকে প্রমোশনের খবরটা জানায়, আর জানায় যে সে কীভাবে নিজের দক্ষতায় এই প্রমোশনটা অর্জন করেছে। আর তাকে জানায় এরপরে তার আরও দায়িত্ব বাড়বে, সেই বিষয়ে সে যেন আরও সতর্ক থাকে। এরই মাঝে সে মনে মনে ভাবতে থাকে, বেরিয়ে সে সবার আগে তার বন্ধুকে ফোন করে এই খবরটা সে জানাবে, আর তাকে বলবে আজ রাতে তারা বাইরে যাবে তার এই প্রমোশনের সেলিব্রেশন করতে। অনেক ব্যস্ততার পর তার বন্ধু অবশেষে নিজের দোকানে দেখা করতে রাজি হয়। এই বন্ধুর দোকানে পুরনো অ্যান্টিক জিনিসপত্র রাখা থাকতো, যা সে বিক্রি করত। সেখানে পৌঁছে সে দেখে তার বন্ধু খুবই ব্যস্ত, কারণ তার দোকানে কিছুদিন আগেই নতুন অনেক মূর্তি এসেছে, যেগুলো সাজিয়ে রাখতে সে খুবই ব্যস্ত। এমন সময় অতীন সেখানে গিয়ে উপস্থিত হলো। তাদের মধ্যে বেড়াতে যাওয়া নিয়ে নানাভাবে কথাবার্তা চলতে থাকলো। এরই মধ্যে তার বন্ধু তাকে দাঁড় করিয়ে অন্যত্র কাজে গেলে অতীন দোকান জুড়ে সাজানো জিনিসপত্র দেখতে থাকে। চারিদিক তাকানোর পর সে যখন ঘুরে চলেই আসছে, হঠাৎই তার মনে হলো সে যেন একটা মূর্তি দেখেছে। সেই কথা ভাবতেই সে যখন পেছন ঘুরে তাকায়, তখনই সে দেখতে পায় এক অদ্ভুত মূর্তি। হ্যাঁ, মূর্তিটা সত্যিই অদ্ভুত। সেটা দেখার পর অতীনের মতো আমরাও একটু অবাক হয়েছিলাম, কারণ এই ধরনের মূর্তি আমরা আগে কেউ কখনোই দেখিনি। মূর্তির এক হাতে আছে বীণা, অন্য হাতে মুন্ডু। এটা দেখার পর অতীন আর সেখানে দাঁড়িয়ে না থেকে আস্তে আস্তে মূর্তির দিকে এগিয়ে আসে, যেন মূর্তিটা তাকে আকর্ষণ করছে। এই সেই মূর্তি যাকে ঘিরে অতীনের জীবনে ঘোর অমঙ্গল নেমে আসতে চলেছে। তার জীবন, তার লক্ষ্য সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে। সে এক অন্য দুনিয়ায় পৌঁছে যাবে শুধুমাত্র এই মূর্তির কারণেই। মূর্তিটা দোকানের এক কোণে রাখা। অতীন এর আগে অনেক ধরনের মূর্তি দেখেছে, কিন্তু এরকম মূর্তি সে প্রথমবার দেখছে। এইসব কথা ভাবতে ভাবতেই
তার বন্ধু সেখানে এসে উপস্থিত হয়। তখন তার বন্ধুকে সে জিজ্ঞাসা করে, এই মূর্তিটা কিসের সে কি জানে? কারণ অতীন বেশ কিছুক্ষণ ধরে মূর্তিটাকে দেখছিল, চোখ সরানোর যেন মুশকিল হয়ে যাচ্ছিল। সে চেষ্টা করছিল জানতে আসলে এটা কোন মূর্তি। বন্ধু তখন তাকে কাঁধ ঝাঁকিয়ে বলে, এই মূর্তিটা গতকালই এসেছে। মূর্তিটা ঠিক কিসের আমার এখনও জেনে ওঠা হয়নি। অতীনের মূর্তিটা দেখে খুবই ভালো লাগে, সে চাইছিল মূর্তিটাকে নিয়ে যেতে, তাই তার বন্ধুকে জিজ্ঞাসা করছিল তার দাম সম্পর্কে। তার বন্ধু বলছে, এর দাম এখনও সেইভাবে আমি কিছু ঠিক করিনি, তবে তোর যদি পছন্দ হয় তুই এই মূর্তিটা তোর সঙ্গে নিয়ে যেতে পারিস। তার এই বন্ধুর কথা শুনে সে ভীষণ খুশি হয়ে যায়। তারপরেই সে মূর্তিটাকে দেখতে দেখতে এবং তার সম্পর্কে ভাবতে ভাবতে মূর্তিটাকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য সেখান থেকে নিয়ে আসে তার গাড়িতে যখন সে মূর্তিটাকে রাখে তার সাথে এক অদ্ভুত দৃশ্য ঘটে। অনেক ছেলেবেলাতেই অতীনের মা বাবা দুজনেই মারা যায়। অতীন তার পিসির কাছে মানুষ হয়েছে, বলতে গেলে তার পিসিই তাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। অতীনের অভিভাবক বলতে তার একমাত্র পিসি ও তার মামা। এটা শোনার পর তোমরা হয়তো অনেকেই ভাবে ছেলেবেলায় অতীনের বাবা মা মরে যাওয়ার সাথে অতীনের এখনকার জীবনযাত্রা পরিবর্তনের কি ঘটনা লুকিয়ে রয়েছে। কারণ এই ঘটনাটা আজকে নয়, বহু পূর্বের। এই মূর্তির সাথে এই বাড়ির একটা অদৃশ্য সম্পর্ক রয়েছে, যা পূর্বপুরুষকে ঘিরে। কারণ পূর্বের এমন অনেক ঘটনাই থাকে যা আগামী দিনে আমাদের সামনে এলে সেগুলো আমাদের থেকে এড়িয়ে যায় না, বরং সেগুলোতে আরও মানুষ আকৃষ্ট হয়ে পড়ে। তেমনই অতীন যখন সেই মূর্তিটি গাড়িতে নিয়ে বাড়ি আসার জন্য রওনা দিয়েছিল, তখনই গাড়ির ভেতরে সে তার মরা মায়ের জীবন্ত দৃশ্য দেখতে পায়। সে হঠাৎই গাড়ির ভেতর দেখতে পায় তার মা যেন গাড়ির ভেতর বসে আছে। সেটা দেখে সে পিছন ঘুরে তাকাতেই অবাক হয়ে যায়, কিন্তু আদতেও সেখানে কেউ ছিল না। এই মূর্তির কারণেই তার মনে এবং মানসিকতায় এই ধরনের পরিবর্তন লক্ষ্য করতে দেখা যাচ্ছে। তারপরেই সে এইসব কথা ভাবতে ভাবতে মূর্তিটা হাতে নিয়ে আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকে আসে। তারপর এসে সে মূর্তিটা টেবিলের ওপর রাখে। যখনই সে মূর্তিটা রাখে তারপরেই তার মনে হাজারো প্রশ্ন ওঠে, কেন সে এই মূর্তিটার প্রতি এতটা আকৃষ্ট হয়ে পড়ছে। এই ভেবে সে যখন মূর্তিটার দিকে তাকায় তার মনে হয় এমন কিছু এই মূর্তিটার ভেতরে আছে যা জীবন্ত, তাকে আকৃষ্ট করছে। এরপর থেকেই অতীনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারবে। তার চেনা পরিচিত লোকজনও তার স্বভাব নিয়ে ভীষণই অবাক হয়ে পড়বে। ইতিমধ্যে তার পিসি তার ঘরের ভেতর ঢুকে আসে। এর আগে কখনোই অতীন সাড়া না নিয়ে ঘরে ঢোকেনি, কিন্তু তার পিসি আজ একটু অবাকই হয়েছে যে কিভাবে সে চোরের মতো লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকেছে। তখন অতীন তাকে বলে, আরেকটা বাড়ির চাবি আমার কাছে আছে, এত চিন্তা করার কিছু নেই। পিসির এই সকল কথা অতীনের কান অবধি কোনোভাবেই পৌঁছালো না। তারপর সে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গেল। যখন অনেকটা রাত সে গভীর ঘুমে, তখনই হঠাৎ সে এক অদৃশ্য মূর্তি দেখতে পায়। সেই মূর্তি তাকে যেন কিছু বলবার চেষ্টা করছে। হঠাৎই তার ঘুম ভেঙে যায় আর সে অবাক হয়ে যায়। সেই মূর্তি তার সামনে এসে তাকে বলে, আমাকে ভোগ দাও। এই ভোগ, সে কিসের ভোগ চাইছে তা কিন্তু অতীন এখনও বুঝতে পারেনি। এই সকল কিছু দেখে হঠাৎই ঘুমের মধ্যে অতীন চমকে ওঠে। তার কথা শুনে সে অবাক হয়ে যায়। তার পরদিন সকালবেলা অতীন তার দেখা স্বপ্নের নির্দেশ অনুযায়ী সেই মূর্তির সামনে ধূপ জ্বালে, পুজো করে। কিন্তু সে জানে না এই কাজ সে কেন করছে বা এই স্বপ্নটা সে কেনই দেখেছে। কিন্তু তার মনে একটা ভীতির সৃষ্টি হয়েছে। সে যেন অদ্ভুতভাবে মূর্তির দিকে আকৃষ্ট হয়ে পড়ছে, তার নির্দেশ অনুযায়ী তাকে ভোগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আদতেও এই মূর্তি যে কি চায়, এই মূর্তির পেছনে কোন রহস্য লুকিয়ে আছে তা এখনও কিন্তু অতীনের কাছে অস্পষ্ট। এরপরেই আমরা দেখতে পাবো সময়ের সাথে অতীন একদম বদলে যেতে থাকে। তার শারীরিক চিন্তাভাবনা, সার্বিক জীবনযাপন সম্পূর্ণভাবে বদলে যাবে। তারপরে সে আবার অফিস থেকে বাড়ি এসে তার মামাকে ডেকে পাঠায় এই মূর্তিটা দেখানোর জন্য। তার মামাকে দেখিয়ে বলে, এই মূর্তিটা গতকাল আমি এনেছি, এটা অ্যান্টিক পিস। এইসবের পর অতীন যখন একদিন স্নান করছিল, হঠাৎই পিছন থেকে কে যেন তাকে স্পর্শ করে। সেই স্পর্শ অনুভব অতীনকে ভীষণভাবে চমকে দেয়। যখন সে পেছন ঘুরে এদিক ওদিক তাকায় তখন সেখানে সে কাউকেই দেখতে পায় না। সে একটু অবাক
অবাক আর ভীতস্ত হয়ে পড়ে। তারপর বাইরে বেরিয়ে এসে হঠাৎই তার লক্ষ্য মূর্তির দিকে পড়ে। সে কেন করছে, কী জন্য করছে, তার সাথে কি হচ্ছে সেটা সে কিছুই বুঝতে পারছে না। ভক্তির নামে অতীন নিজের নিয়ন্ত্রণ হারাতে থাকে। সে সামাজিক বন্ধন ভেঙে ফেলতে চায়। একমাত্র ভক্তিই তার সব। এই বিশ্বাসই তাকে পাগলামির কিনারায় নিয়ে যায়। তারপর সে মূর্তিটাকে টেবিল থেকে সরিয়ে একটা স্থান দেওয়ার চেষ্টা করে। তার মৃত বাবা মায়ের ছবির নিচের যে অংশে টেবিলের ফাঁকা অংশ ছিল সেইখানে সে মূর্তিটাকে স্থানান্তর করে। ঠিক এইভাবেই এক এক দিন এক এক রকমভাবে মূর্তি নিয়ে তার চিন্তাভাবনা ও ধারণা সম্পূর্ণভাবে বদলাতে থাকে। একদিন যখন অফিসের ওয়াশরুমে সে তার মুখ ধুচ্ছিল, সেই সময় হঠাৎই সে একটা আওয়াজ শুনতে পায়। এদিক ওদিক তাকিয়ে কোনো কিছু দেখতে না পাওয়ায় মুখ ফিরিয়ে হঠাৎই তার বাথরুমের মেঝের দিকে লক্ষ্য পড়ে। সে তখন তাকিয়ে দেখে কে যেন রক্ত পায়ে সেখান দিয়ে হেঁটে গেছে। এই দৃশ্য দেখা মাত্রই অতীন একদম চমকে ভয়ে আঁতকে ওঠে। এরপর থেকেই অতীন যখন এই ধরনের অলৌকিক কিছু দেখতে পায়, এর কোনো কিছুই তার মনে কোনো রকম প্রশ্ন জাগায় না, কারণ সে তখন তার বোধবুদ্ধি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। কিন্তু তার পিসির মনে একটু সন্দেহ জাগে। এই সব কিছু নিয়ে সে তার মামার কাছে প্রশ্ন জাগায় আর তাকে অনুরোধ করে সে যেন ঠাকুর ঘরে এসে দেখে যে অতীনের এই ধরনের পরিবর্তন কেন হয়েছে, কারণ এই ধরনের পরিবর্তন সে আগে কখনোই লক্ষ্য করেনি। অতীনের মামা একজন ব্রাহ্মণকে সেখানে নিয়ে এসে উপস্থিত করে যে এটা কিসের মূর্তি, কেনই বা এর কারণে অতীনের জীবনে এরকম পরিবর্তন সেটা দেখার জন্য তাকে নিয়ে আসা হয়েছে। তখন তারা ঠাকুর ঘরে এসে অবাক হয়ে যায়। অতীনের এই ধরনের ব্যবহার, এই ধরনের ভক্তি, এই ধরনের আচরণ তাদেরকে ভীষণভাবে ভীতগ্রস্ত করেছে। এরপরই অতীন পিছন ঘুরে অবাক দৃষ্টিতে দেখে। সে যখন ব্রাহ্মণকে দেখে তখন ভীষণই রেগে যায়, কারণ সে চাইছিল না কোনোভাবেই সে এখানে উপস্থিত থাকুন, কারণ তার মধ্যে এক অদৃশ্য আত্মা বাসা বেঁধেছে। এই ব্রাহ্মণ তার পথের বাধা হতে পারে। এই কথা ভেবেই সে খুব রেগে গিয়ে তার সাথে অন্যরকম আচরণ করতে থাকে। অন্যদিকে অতীন যখন একদিন অফিস থেকে বাড়ি ফিরছিল, হঠাৎই তার গাড়ির সামনে একজন মহিলা এসে উপস্থিত হয়। অতীন এদিক ওদিক দেখে আর তাকে বকাবকি করতে থাকে। মেয়েটি তখন বলে, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। অতীন তার কথা শুনে একটু অবাকই হয়ে যায়। সেখান থেকে চলেই আসতে যাবে, মেয়েটি তার হাতে পায়ে ধরে তাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তারপর সে বাড়িতে আসে। পিসি দরজা খোলে। পিসির দিকে সে অবাক দৃষ্টিতে তাকায়, কারণ সে এটা বোঝাতে চায় সে কাউকে সঙ্গে করে নিয়ে এসেছে। যখন সে পেছন ঘোরে আর মেয়েটিকে দেখতে পায়, তখন তার পিসি তাকে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে, কেনই বা সে তাকে বাড়িতে নিয়ে এসেছে। তার পিসি তার নাম জিজ্ঞাসা করলে সে বলে, আমার নাম দামড়ি। এই দামড়ি আসার পরই এক অদ্ভুতভাবে অতীনের জীবনে পরিবর্তন দেখতে পাবো। দামড়ি অতীনের সেবা করবে, তার রান্না করবে, এই সকল কথার আশ্বাস দিয়ে তার সাথে তার বাড়িতে আসে। কিন্তু দামড়ির আসল পরিচয় কী উদ্দেশ্য নিয়ে অতীনের সাথে সে এ বাড়িতে এসেছে তা কিন্তু আমাদের কাছে অস্পষ্ট। দামড়ি আসার পর থেকেই অতীন যেন আরও নেশাগ্রস্তভাবে পুজোর মধ্যে ডুবে পড়ে, যেন কেউ তাকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। সে যেন নিজের মধ্যে নেই। এক অদ্ভুত অদৃশ্য ক্ষমতা যেন তাকে আঁকড়ে ধরেছে। সে যেন তার সকল বোধবুদ্ধি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। যখনই তার পিসি দামড়িকে খাবার দিতে আসে, তখনই তার এই দৃশ্য দেখে সে ভীষণই অবাক হয়ে যায়। ভাবে একজন রাস্তা থেকে আসা মেয়ের এই ধরনের আচরণ কিভাবে হতে পারে। রাত্রিবেলা হঠাৎই একটা আওয়াজ শুনে তার পিসির ঘুম ভেঙে যায়। সে উঠে যখন মোমবাতি নিয়ে এগিয়ে আসতে যায়, হঠাৎই মোমবাতিটা নিভে যায়। পুনরায় সে যখন মোমবাতি জ্বালিয়ে পিছন ঘোরে, তখন দেখে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি যেন তার সামনে এসে দাঁড়িয়েছে। পরদিন সকালে অতীন এবং তার মামা দুজনেই তার পিসিকে খুঁজে না পাওয়ায় তারা পুলিশকে খবর দেয়। তারা চারিদিক তন্ন করে খোঁজে এবং বোঝবার চেষ্টা করে তার পিসির সাথে ঠিক কী হয়েছে। এইভাবেই যখন অতীনের মামা তার পিসির বলা কথাগুলোকে বিশ্বাস করে অতীনের এই অদ্ভুত আচরণকে আরও বেড়ে উঠতে চোখের সামনে দেখে, তখন সে অবাক হয়ে যায়। সে হঠাৎই ঠাকুর ঘরে এসে দেখে অতীন খালি গায়ে অদ্ভুতভাবে সেই ঠাকুরের বা তার মূর্তিটার সামনে
নাচানাচি করছে, কিন্তু তার এই দৃশ্য তাকে ভীষণভাবেই অবাক করে, কারণ এটা কোনো সাধারণ আচরণ হতে পারে না। এই সব দেখার পরে তার মামা আর স্থির থাকতে পারল না। সে উদ্বিগ্ন হয়ে পড়ল এটা জানার জন্য যে আদতে এই মূর্তির কী রহস্য, কেনই বা তার জীবনে এরকম পরিবর্তন। এটা ভাবতে ভাবতেই যখন দামড়ির এক অদ্ভুত রূপ তার সামনে এসে প্রকাশ পায়, সে অবাক হয়ে যায়। আর অপেক্ষা না করে তার মামা অতীনের বন্ধুর সাথে দেখা করতে চলে যায়, যেখান থেকে অতীন প্রথম এই মূর্তিটা নিয়ে আসে। অতীনের বন্ধুকে তার মামা যখন তার সম্পর্কে সমস্ত ঘটনা খুলে বলে, তার বন্ধু তখন তার মামাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। অন্যদিকে অতীনের জীবনযাত্রায় আমূল পরিবর্তন ঘটেছে। তার সাথে কি হচ্ছে তার অনুভব তার মস্তিষ্ক অবধি কোনোভাবেই পৌঁছাচ্ছে না। কেউ যেন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, কোনোভাবে এক অদৃশ্য আত্মা তাকে ঘিরে রয়েছে। অন্যদিকে অতীনের মামা সেই তান্ত্রিকের কাছে গিয়ে সেই ঘটনা সম্পর্কে সব কিছু জানায়, মূর্তি সম্পর্কে সব কিছু বলে। এই সব ঘটনা শোনার পর তান্ত্রিক তার মামাকে একটি মালা দেয়। অন্যদিকে অতীন যেন দামড়ির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, সে যেন তাকে দিয়ে সব কিছু করিয়ে নিচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে দামড়ির এখানে কী ভূমিকা সেটা কিন্তু আমাদের কাছে এখনও স্পষ্ট হয়ে ওঠে। এরপর আমরা দেখতে পাবো তার মামার সাহায্যেই সে আস্তে আস্তে নিজের এই অলৌকিক রাস্তার থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবে। সে আজ্ঞাবাহী একজন তান্ত্রিক পণ্ডিত কৃষ্ণনন্দার কাছ থেকে যে নীল পাথরের লকেটটা নিয়ে আসে তা সে অতীনের গলায় পরিয়ে দেয়, আর তাকে সতর্ক করেন এটি খুলবেন না, এটি নিরাপত্তার প্রতীক। অতীন যখন শেষ পর্যন্ত লকেট পরে, সেই সময় তার মানসিকতা ফিরে আসে। একজন পাগল ভক্ত থেকে একজন সচেতন মানুষে পরিণত হয়। এটার মধ্যে সে দামড়ির মায়া থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে পায়। অতীনের গলায় মালাটি পরিয়ে দিয়ে তার মামা চলে যায় একটি চার্চে। সেখানে গিয়ে এই মূর্তির সত্যতা সম্পর্কে সে জানতে পারে। এই মূর্তিটা হলো একটা ডাইনির। যেই মূর্তিটার সঙ্গ পেয়েছে তার জীবন ছারখার হয়ে গেছে। তখনই একটি যজ্ঞের দ্বারা অতীনের মধ্যে থেকে সেই আত্মাকে বার করার চেষ্টা করায়। অন্যদিকে লকেট পড়ার কারণে অতীন আস্তে আস্তে নিজের মস্তিষ্ক এবং নিজের মনোভাবকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। সে বুঝতে পারছে কিভাবে দামড়ির দেওয়া খাবার খেয়েই আস্তে আস্তে সে এইভাবে নিজেকে তান্ত্রিকতায় রূপান্তরিত করে, কিভাবে সেই সর্বনাশের রাস্তায় হেঁটে আসে। সে বুঝতে পারে যবে থেকে এই মূর্তিটা নিয়েছে তার জীবনে এই ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। এই সব কিছু যখন সে নিজে বুঝতে পারে আর দামড়িও বুঝতে পারে যে সব কিছু তারা বুঝে ফেলেছে, তখনই সে তার আসল রূপে ফিরে আসে এবং তাদের ক্ষতি করার চেষ্টা করে। তারপরেই সে তার নিজের বোধবুদ্ধি দিয়ে ভাবতে শুরু করে, আর সে ভাবে যে এখান থেকে তাকে বেরোতে হবে। এর কারণে সে তার পিসিকে হারিয়েছে, আর কাউকেই সে হারাতে পারবে না, কারণ ছেলেবেলায় তার বাবা মাও তার থেকে দূরে চলে গিয়েছে। এইসব কথা ভাবতে ভাবতেই তার মামা আর সে যখন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, হঠাৎই দামড়ি তার ভয়ানক রূপ নিয়ে তাদের সামনে এগিয়ে আসতে থাকে। সে তাদেরকে বলতে থাকে, আমার হাত থেকে তোদের মুক্তি নেই, কেউ তোদের বাঁচাতে পারবে না। যেন দামড়ি চাইছে কোনোভাবে তার মামাকে মেরে সেখান থেকে অতীনকে নিয়ে চলে যাওয়া। কিন্তু এই গল্পে আমরা দেখতে পাবো তার হাজারো চেষ্টার পরেও তার মামা কিন্তু তার কাছ থেকে কখনোই দূরে সরে যায়নি, তাকে চেষ্টা করছে সেখান থেকে বার করার। এদিকে সেই ক্ষমতাশালী ডাইনি তার মামাকে মেরে ফেলার চেষ্টা করে, তারপরেও সে অতীনকেও আঘাত করে। অতীন যখন পেছন ঘুরে দেখে তার মামা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, তখন সে নিজেকে অসহায় ভাবে যে তার কারণেই তার মামার এই অবস্থা। সে জানে না তার মামা আদতেও বেঁচে আছে না মরে গেছে। যেহেতু অতীনের গলায় সেই তান্ত্রিকের দেয়া মালাটি রয়েছে, সেই কারণে দামড়ি তার কোনো ক্ষতি করতে পারে না। তাকে দূরে সরিয়ে অতীন তার মামাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কোনো রকমে তার মামার প্রাণ বেঁচে যায়। সকালবেলায় উঠে অতীনকে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেখা যায়। সে তার মামাকে আশ্বস্ত করে যে এখন সব ঠিক হয়ে গেছে, আর ভয়ের কোনো কারণ নেই, এখন থেকে আমি আর তুমি সুস্থভাবে বাঁচব। আর তার মামা সেই মূর্তি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে। সে তখন বলে সেই মূর্তি সে কালকেই জলের মধ্যে ভাসিয়ে দিয়ে এসেছে।
তারপর থেকেই তার আর জীবনে কোনো সমস্যা থাকে না, সে আবার স্বাভাবিক জীবনেই ফিরে আসে। আমি এই গল্প থেকে যা শিক্ষা পেলাম সেটা হলো, কখনোই কোনো অজানা জিনিস না জেনে তাকে সঙ্গে করে নিয়ে আসা উচিত নয়। এখনও অনেক জায়গায় অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে মানুষের জীবনে এমন ঘটনা ঘটে থাকে। তাই মন থেকে অন্ধবিশ্বাসকে সম্পূর্ণভাবে দূর করো। যখনই কোনো খারাপ জিনিসকে আমরা নিজের মস্তিষ্কে বাস দিই, তখনই মানুষ তার নিজের বোধবুদ্ধি সম্পূর্ণ হারিয়ে ফেলে, যেন সেই খারাপ প্রভাব আর খারাপ চিন্তাভাবনা আমাদের মস্তিষ্ককে সম্পূর্ণভাবে গ্রাস করে। তাই আমি বলবো, এই গল্প সম্পর্কে তোমাদের কি ধারণা তৈরি হলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে ভুলো না। দেখা হবে আবারও এরকমই কোনো অলৌকিক একটি ঘটনার সাথে।